আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম গুণগত রসায়ন চ্যাপ্টার 2 এর ক্লাস নাম্বার 9 এ। আজকে আমরা বিভিন্ন নীতি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আউবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। এখন আউবাউ নীতিটা কি? আউবাউ নীতিটা যদিও আমরা পূর্বের ক্লাসে পড়েছি, তবুও আমরা আজকে আলোচনা করছি। ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরের অরবিটালে যাবে। এটাই হচ্ছে আমাদের আউবাউ নীতিটা। সো আমরা চলো আউবাউ নীতিটা আমরা লিখে ফেলি। আমরা ফার্স্টে লিখব আউবাউ নীতি। এই নীতিটা কি? আমাদের ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে এবং সেটি পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন এটা হচ্ছে আমরা তো মুখে বললাম, এখন হচ্ছে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখলে ভালোভাবে আরো ক্লিয়ার হব। এখানে আমাদের কি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে আমার নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। চলো আমরা হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস দেখি। যেমন আমরা ধরতে পারি, আমরা পটাশিয়ামই ধরি। পটাশিয়াম হচ্ছে আমাদের 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d0, 4s হচ্ছে 1। এখন এই যে আমাদের এখানে 3dতে 0, তারপর হচ্ছে 4s-এ 1, আমাদের 3dতে না গিয়ে কিন্তু 4s-এ চলে গেছে ইলেকট্রনটি। এখন এটা কিভাবে গেছে সেটা হচ্ছে আমাদের n+l এর নিয়ম অনুসারে। n+l এর নিয়ম অনুসারে যদি আমরা করি, দেখো আমাদের এখানে হচ্ছে আমরা কোনটাতে আগে যাবে সেটা হচ্ছে n+l এর এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। এখন হচ্ছে এটা আমরা দেখিয়েছি 3d লিখি, তারপর 4s লিখি। আমাদের 3d, তারপর হচ্ছে আমাদের 4s। এখন আমরা পূর্বেই পড়েছিলাম আমাদের এই n মানে কি, আমাদের এই যে আমাদের কক্ষপথ সংখ্যা, তার মানে এখানে 3 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। তাহলে আমি যদি এখানে n+l বসাই, এই যে আমরা যদি লিখি n+l, তাহলে হচ্ছে এটা কি হবে আমাদের, এই যে n এর মানটা আমরা জানি 3, 3 নাম্বার কক্ষপথে আছে, তাহলে 3 প্লাস এখন হচ্ছে l এর মান আমরা আগেই পড়েছিলাম আগের ক্লাসে, যে হচ্ছে তোমার l ইকুয়াল ক্ষেত্রে l এর ক্ষেত্রে হচ্ছে তোমার মানগুলো হচ্ছে s এর ক্ষেত্রে 0, তারপর হচ্ছে p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে হচ্ছে 2, f এর ক্ষেত্রে হচ্ছে আমার 3। তাহলে এখানে l, এখানে আমার আছে কি d বা d, তাহলে হচ্ছে আমার d এর মান কত 2, আমরা বসালাম 2, তাহলে হচ্ছে কত আমাদের 5। আর এখানে হচ্ছে n+l যদি আমরা বসাই তাহলে হচ্ছে হবে এখানে n এর মান কত তোমার 4, প্লাস s এর মান হচ্ছে আমাদের 0, লিখবো 0, তাহলে হচ্ছে 4। আমরা একটু আগে যে পড়লাম যে হচ্ছে নিম্ন শক্তি স্তরের অরবিটালে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরের অরবিটালে যাবে। এখন এই যে আমাদের এটা 4, তার মানে এটা আমাদের নিম্ন শক্তি স্তর, আর এটা হচ্ছে আমাদের 5, তার মানে উচ্চ শক্তি স্তর। তাই হচ্ছে তোমার পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3dতে না গিয়ে 4s-এ যায়। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে তোমরা বলতে পারো যে এটা যদি আমরা সুন্দর করে সাজাই, তাহলে আমরা বলতে পারি যেহেতু 3d অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম, ফলে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3dতে না গিয়ে 4s-এ গেছে। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের হুন্ডের নীতিতে। আমরা যাব কোথায়? হুন্ডের নীতিতে।
আমরা পড়বো হচ্ছে কি আমাদের হুন্ডের নীতি। হুন্ডের নীতি। তার আগে হচ্ছে আমরা কিছু কথা বলে নেই। আমি হচ্ছে গত কয়েকদিন তোমাদের ক্লাস দিতে পারিনি, কারণ হচ্ছে আমার নিজের কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে ক্লাস দিতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস দিব। এবং হচ্ছে তোমরা যদি নতুন নতুন ক্লাস প্রতিদিনই পেতে চাও তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এখন আমরা পড়ায় যাই হুন্ডের নীতি। এখন হুন্ডের নীতিটা হচ্ছে আমরা কি, সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় একমুখী। এটাই হচ্ছে আমাদের হুন্ডির নীতি। চলো আমরা এটা লিখে ফেলি। আমরা লিখব কি, সমশক্তি বিশিষ্ট, সমশক্তি, কি লিখছি এটা দেখো, সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে। এবং এদের স্পিন হয় একমুখী। স্পিন বা ঘূর্ণন আমরা বলতে পারি হয় কি, একমুখী। এখন এটা হচ্ছে আমরা বুঝলাম, কিন্তু এখানে উদাহরণ দিয়ে আমাদের বুঝাতে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা কি বললাম যে সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় এবং অযুগ্ম অবস্থায় থাকে, তাকে আমরা কি বলি, অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় একমুখী, তাকে আমরা কি বলি, হুন্ডের নীতি। চলো এখন হচ্ছে হুন্ডের নীতির হচ্ছে উদাহরণ আমরা দেখে নিই। আমরা হচ্ছে যেমন দিয়ে আমরা ধরতে পারি, নাইট্রোজেনকেই ধরি। নাইট্রোজেনের হচ্ছে 7, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3, তাই না? এখন হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে ভেঙে দেই তাহলে হবে কি, 1s2 2s2 2p(x1) 2p(y1) 2p(z1), এই যে 3 ছিল, তার মানে px এ একটা, py একটা, pz এ হচ্ছে আরেকটা। এখন এটাকে যদি আমি স্পিন বা ঘূর্ণনে নেই, এখানে দেখো 2টা ইলেকট্রন রয়েছে, এখানে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন রয়েছে, আর এইখানে হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন রয়েছে, 3টা। বাট আমরা জানি আমাদের পি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, হচ্ছে 6টি। বাট এখানে যখন আমার হবে তখন হচ্ছে এই যে আমার একটি যেহেতু আছে, আমার স্পিনগুলা মানে হচ্ছে আমার দিকগুলা হচ্ছে একই দিকে দিতে হবে। তার মানে এটা হচ্ছে আমার হবে কি, স্পিন বা ঘূর্ণন হচ্ছে এরা একই দিকে। যেমন সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে, এই যে সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক, এই যে সর্বাধিক বিজোড় এবং অযুগ্ম অবস্থায় আছে এবং এদের স্পিনগুলো কি, একমুখী। তাই আমরা বলতে পারবো কি, নাইট্রোজেন আমাদের কি করছে, হুন্ডের নীতি মেনে চলে, ঠিক আছে? আমি আবার বলছি, তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? যে হচ্ছে এখানে আমরা কীভাবে এটা সাজিয়ে লিখবো সেটা হচ্ছে তোমরা চট করে খাতায় লিখে ফেলো। নাইট্রোজেন এর সমশক্তি বিশিষ্ট 2p অরবিটালের ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোড় অবস্থায় আছে এবং এদের স্পিন হচ্ছে কি, একমুখী। সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি হুন্ডের নীতি মেনে চলে। আশা করি তোমরা হচ্ছে এটা পারবে। এখানে একটা ট্রিক্স আছে, যেটাকে আমরা বলতে পারি যে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়, ঠিক আছে? এটা হচ্ছে নোট দিয়ে লিখে ফেলো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি পড়ব, আমরা পড়ব হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। পড়ব কি আমরা, পাউলির বর্জন নীতি। চলো আমরা চলে যাই পাউলির বর্জন নীতিতে। আমরা চলে এলাম কি, পাউলির বর্জন নীতিতে। এখন পাউলির বর্জন নীতিটা কি, এটা হচ্ছে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
চলো আমরা এটা চটপট লিখে ফেলি। আমরা হচ্ছে কি লিখব, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এটা হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি, যে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যে হচ্ছে আমাদের বলা আছে কি একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে না। তোমরা যখন এটা পড়বে একটু খেয়াল রাখবে, একটি, দুইটি, চারটি, তাহলে দেখবে তোমাদের এই হচ্ছে নীতিটা একদমই হচ্ছে ভুল যাচ্ছে না। ঠিক আছে, চলো আমরা এখন উদাহরণ সহ দেখি। আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা তো ক্লাস পূর্বেই করেছি। এর ক্ষেত্রে হচ্ছে 1s2, তার মানে s অরবিটালে আমার দুইটা ইলেকট্রন রয়েছে। সো এই দুইটা ইলেকট্রনের হচ্ছে ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথম ইলেকট্রন এর জন্য, তাহলে আমাদের প্রথম ইলেকট্রনের জন্য আমাদের হচ্ছে n এর মান লিখবো, আমরা l এর মান লিখবো, m এর মান লিখবো, তারপর হচ্ছে s এর মান লিখবো। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি আমরা লিখি n ইকুয়াল, l ইকুয়াল, m ইকুয়াল, s ইকুয়াল। এখন আমাদের এখানে n এর মান কি হয়, কক্ষপথ সংখ্যা এখানে আছে একটি, তাই এখানে হবে একটি, এখানে হবে একটি। তারপর হচ্ছে আমাদের l এর মান, এই যে s অরবিটাল, তার মানে আমার 0 হবে। আর m এর মান যত তার সেটাই হয়, তাহলে এখানে আমার 0 হবে, এখানেও 0। আমরা কি জানি, আমাদের হচ্ছে s এর মানগুলো হয় প্লাসের হাফ, দেন হচ্ছে কি হয় মাইনাসের হাফ। কারণ হচ্ছে আমাদের তো দুইটা পরমাণুতে একটা প্লাসের হাফ, একটা মাইনাসের হাফ। তাহলে যদি আমাদের এটা মাইনাসের হাফ হয়, এটা প্লাসের হবে, এটা প্লাসের হলে এটা মাইনাসের হবে। অর্থাৎ আমার একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না। এই যে এখানে এক, এখানে এক, এখানে এক, বাট এটা ভিন্ন। তার মানে কি, চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো হচ্ছে এক হতে পারে না। এটা আমরা এখানে বুঝতে পারলাম, তাই না? এখন হচ্ছে আমরা যখন এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবো, তখন কিভাবে বলতে পারবো যে হিলিয়ামের দুইটি ইলেকট্রনের জন্য n, l, m এর মান একই, কিন্তু s এর মান ভিন্ন। সুতরাং হিলিয়ামের দুইটি ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি সমর্থিত হয়। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবে। রেগুলার ক্লাস পেতে তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে।